বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যোগ দেবেন দলীয় সভায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে যোগ দেবেন বিএনপির সাংগঠনিক সভায়। রাজধানীর গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে সকালে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। বরিশাল যাবার পথে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বরিশাল যাবার পথে জেলার গরুনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর গরুনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। গরুনদী কর্মসূচি শেষে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বরিশাল পৌঁছে সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এরপর বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাংগঠনিক সভা শেষে রাতে ঢাকায় ফিরবেন। দর্শক, বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে, কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটি গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, সেই বাতাসের যে শান্তির স্পর্শ বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন, আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। দর্শক, এতক্ষণ বরিশালের গৌরনদী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেখছিলাম আমরা সরাসরি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও আজ দমকা হাওয়া সহ হালকা মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৫ জেলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। কয়েকজন এখনও নিখোঁজ। পানিবন্দী কয়েক লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা জুড়ে বৃষ্টির দাপটও কমেছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে ৭.৫ লাখ মানুষ। বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় সারা দেশের সাথে সড়ক যোগাযোগ আবারও চালু হয়েছে। তবে আর্মিপাড়া, শেরি বাংলানগর, বনানী সমিল ও সাঙ্গু নদীর পাড়া এলাকা এখনও তলিয়ে আছে।
বন্যার কারণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী হাজারো পরিবার। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় 5 দিন পর খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। অন্যদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বড়কল, বিলাইছড়ি, জোড়াছড়ি, নানিয়ারচর উপজেলা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী প্রায় 30,000 মানুষ। কক্সবাজার জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পাহাড় ধস ও পানিতে ডুবে 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 2024 সালের 13ই জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনের নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে 13ই জুলাই তৈরি হয় পরবর্তী কয়েকদিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 13 জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই 13 জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।